চলুন আমরাও দেখে আসি কি হয়েছিল সেই যুদ্ধে। ঘটনার শুরুটা হয়েছিল ট্রয় রাজ্যের রাজকুমার পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হেলেনকে অপহরণ করে তার রাজ্যে নিয়ে যায়। অনেকে বলে এটা অপহরণ ছিল না, হেলেনেরও মত ছিল এই অপহরণে। হেলেন ছিল স্পার্টার রানী, অর্থাৎ রাজা মেনেলাসের স্ত্রী। স্ত্রী অপহরণের পর রাজা মেনেলাস ট্রয় আক্রমণের সিদ্ধান্ত নেয়। রাজা তার আশেপাশের রাজ্যগুলোকে একত্রিত করে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এমনই এক রাজ্য ছিল ইথাকা, আর ইথাকার রাজা ছিলেন ওডিসিয়াস। এরপর রাজা মেনেলাস, তার ভাই অ্যাগামেনন, ওডিসিয়াস সহ আরও বীর যোদ্ধা, আরও বিশাল সৈন্য মিলে তারা সমুদ্র পথে ট্রয় রাজ্যে গিয়ে পৌঁছায়। কিন্তু ট্রয়ের বিশাল উঁচু প্রাচীর ভেদ করে তারা রাজ্যে প্রবেশ করতে পারে না। যুদ্ধ চলতে থাকে দিনের পর দিন, বছরের পর বছর। এভাবে কেটে যায় প্রায় 10টা বছর। দীর্ঘ যুদ্ধের পর ওডিসিয়াস বুঝে যায় এভাবে কোনোদিন ট্রয়কে পরাজিত করা সম্ভব না। তখন সে সবাইকে একটা যুদ্ধ কৌশলের কথা বলে। তারা সিদ্ধান্ত নেয় তারা এক বিশাল দানবাকার ঘোড়া বানাবে, আর সেই ঘোড়ার মধ্যে করেই শহরে প্রবেশ করবে। এই পরিকল্পনায় সফল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ধরা পড়ে গেলে সবাই মারা যাবে। কিন্তু তারপরেও ওডিসিয়াস সহ আরও কয়েকজন এই রিস্কটা নিয়ে নেয়। তারা একটা ঘোড়া বানায় আর ঘোড়ার মধ্যে লুকিয়ে পড়ে। তারা ঘোড়াটাকে সমুদ্র কিনারায় রেখে, একজন সৈন্যকে সাথে রেখে সব নৌবহর নিয়ে পাশের একটা দ্বীপে লুকিয়ে পড়ে। একটা সময় ট্রয়ের সৈন্যরা যখন এসে দেখে বিশাল ঘোড়া আর তার সামনে একটা সৈন্য রাখা আছে, তখন তারা সৈন্যকে জিজ্ঞাসা করে এটা কি। তখন সেই সৈন্য বলে, আপনারা বিজয়ী হয়েছেন, উপহার হিসেবে আমাদের সৈন্যরা আপনাদের জন্য এই ঘোড়াটা রেখেছে বিজয়ের প্রতীক হিসাবে। আর তারা পরাজয় স্বীকার করে চলে গেছে তাদের নিজেদের দেশে। এটা শুনে ট্রয়ের সবাই তো অনেক খুশি। তারা ওই সৈন্যকে মেরে ঘোড়াটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে শহরের ভিতরে নিয়ে আসে। ঘোড়ার ভেতরে ওডিসিয়াস, মেনেলাস সহ আরও অনেকে চুপচাপ বসেছিল। ঘোড়াটা শহরে আনার পর সৈন্যরা ঘোড়ার ভেতরে তলোয়ার ঢুকিয়ে পরীক্ষা করতে থাকে। একবার আঘাতও লাগে একটা সৈন্যর। বাকিরা তার মুখ চেপে ধরে আর তলোয়ারটা মুছে বাইরে বের করে দেয়। শেষ পর্যন্ত তারা নিশ্চিত হয় আর খুশি হয়ে বিজয় উল্লাস করতে করতে ঘোড়াটা স্থাপন করে। ওই দিন রাতেই পুরো শহর যখন নিস্তব্ধ, তখন ঘোড়ার ভিতর থেকে একে একে সৈন্যরা বেরিয়ে আসে। প্রথমে লুকিয়ে তারা কিছু পাহারাদারদের মেরে আস্তে আস্তে মেন গেটের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর পাহারাদাররা বুঝে যায় তাদের উপর হামলা হয়েছে। ঘণ্টা বাজিয়ে তারা সবাইকে জানিয়েও দেয়। একের পর এক সৈন্য আসতে শুরু করে। ওডিসিয়াস তার তীর ধনুক উঠিয়ে দূর থেকেই তাদের প্রতিহত করা শুরু করে দেয়। বাকিরা সবাই মিলে মেইন ফটক ভেতর থেকে খোলার চেষ্টা করছিল। অনেক সৈন্য চলে আসে সেখানে। ঠেকিয়ে রাখা তাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না। তারা ভেতর থেকে গেটটা কোনো মতে খুলে ফেলে। আর তখনই বাইরে থাকা সৈন্যরা ভেতরে ঢুকে পড়ে, যেই সৈন্যরা দ্বীপে লুকিয়েছিল। যখনই ভেতর থেকে ওডিসিয়াস আর তার সঙ্গীরা মিলে গেট খুলে দেয়, তখনই সৈন্যরা ট্রয়ের ভিতরে ঢুকে পড়ে আর রাতের অন্ধকারে ট্রয় জ্বালাতে শুরু করে। তারা পুরো শহর দখল করে নেয়। ট্রয়ের রাজাকে মেরে হেলেনকে সাথে নিয়ে তারা ফেরত আসতে শুরু করে। 10 বছরের যুদ্ধের সমাপ্তি হয়। মেলেনাস আর তার ভাই এগমেনন সহ স্পার্টার সব সৈন্যরা একদিকে চলে যায়, আর ওডিসিয়াস আর তার সৈন্যরা 3টা জাহাজে করে সমুদ্রের বাতাসের গতি ফলো করতে করতে যাত্রা শুরু করার কথা ভাবে। মূলত যে রাস্তায় স্পার্টার সৈন্যরা গিয়েছে সেই রাস্তায় গেলে লাগাতার নৌকা চালাতে হবে। সৈন্যরা এমনিতেই অনেক ক্লান্ত, তাই ওডিসিয়াস সিদ্ধান্ত নেয় পাল উঠিয়ে তারা বাতাস আর সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে চলতে শুরু করবে। এতে বাড়ি পৌঁছাতে কিছুদিন দেরি হবে, কিন্তু সকলের ক্লান্তি কেটে যাবে। এছাড়া মাঝে মাঝে তারা খাবার নেওয়ার জন্য বিভিন্ন দ্বীপে নামতে পারবে। এভাবেই ফেরার যাত্রাটা তারা উপভোগ করতে করতে যাবে। যেই ভাবনা সেই কাজ, তাদের যাত্রা শুরু হয়। কয়েকদিন পার হলে তারা একটা দ্বীপ খুঁজে পায়। সেখানে তারা নামে খাবারের খোঁজে। খাবার শেষের পথে, আর যেতে হবে তো অনেক দূর। সবাই মিলে দ্বীপের খাবারের খোঁজ শুরু করতে থাকে। হঠাৎ তারা একটা ভেড়া দেখতে পায়। ওডিসিয়াস বলে, ভেড়া কখনো একা থাকে না, আরও অনেক ভেড়া আছে, আমাদের ওই ভেড়াটার পিছু নিতে হবে। সবাই ভেড়াটার পিছু করে আর গিয়ে পৌঁছে এক গুহার ভিতরে। সবাই মিলে অপেক্ষা করতে থাকে, কারণ তাদের বিশ্বাস এখানে আরো অনেকগুলো ভেড়া আছে। কিছুক্ষণ পর সবাই অবাক হয়ে যায় আর তারা দেখে এক বিশাল দানব এই গুহার ভিতরে ঢুকছে, আর তার পেছনে পেছনে অনেকগুলো ভেড়া সেই গুহার মধ্যে ঢুকছে। কিছুক্ষণ পর দানব হাত দিয়ে একজনকে উঠিয়ে নেয়, এক সৈন্যকে, আর খেয়ে ফেলে। কিছুক্ষণ পর সে ঘুমিয়েও যায়। সবাই বুঝতে পারে দানবটা ঠিকমতো চোখে দেখে না, আর বুদ্ধিশুদ্ধিও হয়তো কিছুটা কম। দানবটা শুয়ে আছে যেখানে, সেটাই গুহা থেকে বের হওয়ার রাস্তা। তাই তারা সবাই মিলে ঠিক করে দানবটাকে আঘাত করে পালাবে। এরপর সবাই প্রস্তুতি নিয়ে নেয়, আর ওডিসিয়াস ঘুমন্ত দানবের চোখের মধ্যে এক বিশাল কাঠ ঢুকিয়ে দেয়। ব্যথায় ছোটাছুটি করতে থাকে দানবটা। এতে সৈন্যদের মধ্যে আরও কয়েকজন পিষ্ট হয়ে মারা যায়। কিছুক্ষণ পর দানবটা শান্ত হলে ভেড়ার সাথে সাথে সবাই লুকিয়ে নিচু হয়ে ওই গুহার মধ্যে থেকে বেরিয়ে যায়। আর গুহা থেকে বের হওয়ার পর ওডিসিয়াস একটা তীর দানবটার দিকে ছুঁড়ে মারে। দানব এবার রেগে গিয়ে ওদের পিছু নিতে শুরু করে, আর সবাই দৌড়ে নৌকার দিকে চলে আসে। কিন্তু তারপরেও সবাই নৌকায় উঠতে পারে না।
দুইজন পিছনেই পড়েছিল। দানবটা তাদের দুইজনকে মেরে ফেলে। এরপর আবার ওডিসিয়াসদের যাত্রা শুরু হয়। নৌকায় থাকা সব যোদ্ধারা চিন্তায় পড়ে যায়। তাদের একজন বলে ওই এক চোখওয়ালা দানবটা ছিল পোসাইডনের ছেলে পলিফেমাস। চোখে আঘাত পাওয়ার পর সে পোসাইডনকে স্মরণ করে অভিশাপ দিয়েছিল, আমাদের যাত্রা হয়তো সহজ হবে না। এরপর আবার কয়েকদিন যাত্রার পর তারা আরও একটা দ্বীপের দেখা পায়। আগের বারে তো তারা খাবার কিছুই নিতে পারেনি, এজন্য তারা খাবার নেওয়ার জন্য ওই দ্বীপটায় নামে। জঙ্গলের মধ্যে খাবার খুঁজতে থাকে, কিন্তু সেই জঙ্গলে তারা বিশাল বড় বড় দানব আকৃতির মানুষ দেখতে পায়। তারা ছিল এই দ্বীপের পাহারাদার। সেই পাহারাদাররা যোদ্ধাদের দেখে হামলা করে বসে। এবারও তারা জীবন নিয়ে নৌকার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই দানবেরা পিছু করতে থাকে। এবার তারা আর পালাতে পারে না। একে একে তারা দুইটা নৌকা নষ্ট করে ফেলে। ওখানে থাকা সবাইকে তারা মেরে ফেলে। কেবল একটা মাত্র নৌকায় যে কয়জন উঠতে পেরেছিল সে কয়জনই বেঁচে যায়, আর বাকিরা সবাই মারা পড়ে। আবার ওডিসিয়াসদের যাত্রা শুরু হয়। সবাই এটা ভেবেই নিয়েছে পোসাইডনের অভিশাপ তাদের উপরে পড়ছে। কয়েকদিন পর তারা আবারও একটা দ্বীপ দেখতে পায়, যেখানে একটা ঘরও দেখা যাচ্ছিল। সবাই মিলে সেই দ্বীপে নামে, কিন্তু এবার সবাই ওডিসিয়াসকে বলে আমরা খাবার সংগ্রহ করতে যাব, তোমাকে আমাদের সাথে যেতে হবে না। দেবতারা তোমার জন্য আমাদের বিপদের মুখে ফেলে দিচ্ছে। ওডিসিয়াস কিছু বলে না, থেকে যায় নৌকার কাছেই। এবার বাকি সবাই খাবার খোঁজার উদ্দেশ্যে দ্বীপের ভেতরে যেতে থাকে। কিছু দূর এগোতেই তারা একটা কুটির দেখতে পায়। সেখানে অনেক খাবার রাখা ছিল। এক মহিলা সেখানে আসে। পরে মহিলাটি বলে তোমরা বসো, আমি তোমাদের খাবার পরিবেশন করছি। সবাই অনেক দিন অভুক্ত, সবাই অস্ত্রশস্ত্র রেখে খেতে বসে যায়। মহিলাটা খাবারও পরিবেশন করে। সবাই উন্মাদের মতো খেতে থাকে, আর এক পর্যায়ে মহিলাটা এক এক করে সব সৈন্যদের শূকরে পরিণত করে। মূলত মহিলাটা ছিল ডাইনি, তার নাম ছিল সার্সি। অনেকক্ষণ পার হয়ে যাচ্ছে, কেউ আর ফেরত আসছে না। এরপর ওডিসিয়াস ওই রাস্তা ধরেই আবার এগোতে থাকে আর সাথীদের খোঁজে। কুড়ে ঘরের কাছে গিয়ে ওডিসিয়াস দেখে এক মহিলা রান্না করছে, আর তার ঘরের সামনে অনেকগুলো শূকর। ওডিসিয়াস বলে সে একজন যোদ্ধা, সে তার সঙ্গীদের খুঁজছে, তাদের খাবার প্রয়োজন যাত্রার জন্য। মহিলাটা ওডিসিয়াসকে বসতে বলে, খাবার এনে দেয়। কিন্তু ওডিসিয়াসের মনে খটকা লাগে। ওখানে খাঁচায় একটা পাখি রাখা ছিল। তখন ওডিসিয়াস ওই পাখির গলাটা চেপে ধরে, আর সাথে সাথে সার্সি ওডিসিয়াসের উপর হামলা করতে যায়। কিন্তু ওডিসিয়াস বলে এটা তোমার আপন কেউ হবে, কিন্তু আমি জানি না তুমি কেন এভাবে ওকে পাখি বানিয়ে রেখেছো। আর আমার ধারণা সামনে যে শূকরগুলো আছে সেগুলো আমার সহযোদ্ধা। সার্সি শান্ত হয়ে বলে ঠিক আছে, আমি ওদের ফেরত দেব। এরপর ওডিসিয়াস পাখিটাকে ছেড়ে দেয়, আর কথা মতো সার্সিও সবাইকে মানুষে রূপান্তর করে দেয়। এরপর সবাই মিলে সেখান থেকে খাবার নিয়ে নৌকার উদ্দেশ্যে রওনা দেয়। ওডিসিয়াস সার্সির কাছে জিজ্ঞাসা করে ইথাকা ফিরতে চাই আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, তুমি কি আমাদের কোনো সাহায্য করতে পারবে? সার্সি বলে আমার কাছে কোনো তথ্য নেই, তবে এখান থেকে কিছুটা দূরে গেলে তোমাদের সামনে হেডিস নামের একটা জায়গা আসবে। ওইটা আত্মাদের দরজা, আত্মাদের দুনিয়ায় যাওয়ার রাস্তা। ওখানে তুমি যদি রক্ত উৎসর্গ করতে পারো তাহলে মৃত আত্মারা এসে তোমাকে রাস্তা দেখাবে, তোমার প্রশ্নের উত্তর দেবে। এই কথা শুনে ওডিসিয়াস সহ বাকি সবাই আবার যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর সত্যি তারা একটা অন্ধকার কুয়াশাচ্ছন্ন জায়গা দেখতে পায়। ওই জায়গায় নেমে তারা দুইটা ভেড়ার রক্ত মৃতদের উদ্দেশ্যে উৎসর্গ করে। মুহূর্তের মধ্যেই সেখানে হাজার হাজার মৃত আত্মা জড়ো হয়ে যায়। সেখানে যুদ্ধে মারা যাওয়া পরিচিত মুখগুলোও ছিল। শেষে ওডিসিয়াস বাড়ি ফেরার রাস্তা সম্পর্কে জানতে চায়। তারা বলে উত্তরের দিকে যেতে হবে, আর ওইখানকার একজন ওডিসিয়াসকে বলে এই যাত্রায় শুধু তুমিই বেঁচে বাড়ি ফিরতে পারবে, আর বাকি সবাই মারা যাবে। সেই তান্ত্রিক ভবিষ্যৎবাণীও করে তোমরা এরপর সূর্যদেবের একটা দ্বীপে গিয়ে পৌঁছাবে। সেখানে অনেক গরু দেখবে তোমরা। লোভ সামলাতে না পেরে দেবতাদের প্রিয় পশুকে হত্যা করে তোমরা খেয়ে ফেলবে, আর সেটাই হবে তোমাদের শেষ খাবার। ওডিসিয়াস আর কিছু বলে না। সবাই মিলে তারা আবার যাত্রা শুরু করে। ঝড় তুফান বৃষ্টির মধ্যে দিয়ে তারা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। কয়েকদিন পর সত্যি তারা একটা দ্বীপে এসে পৌঁছায়। সেখানে অনেক গরু তারা দেখতে পায়। ওডিসিয়াস এবার বলে আমরা এই দ্বীপে নামবো না, অন্য কোথাও যাব। কিন্তু ওডিসিয়াসের সাথীরা এটা শুনতে চায় না। তারা জিজ্ঞাসা করে তুমি কি আগে থেকেই জানতে আমরা এখানে আসব? তারা জানতে চায় যে তোমাকে কি কি বলেছিল সেই তান্ত্রিক, বলো আমাদের। ওডিসিয়াস বলে সেই তান্ত্রিক ভবিষ্যৎবাণী করেছিল আমার সাথে থাকা সব সহযোদ্ধা মারা যাবে, আর তারা মৃত্যুর আগে সূর্যদেবের দ্বীপে গিয়ে তার প্রিয় পশুকে মেরে খাবে, আর সেটাই হবে নাকি তাদের শেষ খাবার। এই কথা শুনে চিন্তায় পড়ে যায় ওডিসিয়াসের সহযোদ্ধারা। ওডিসিয়াস বলে আমরা এই দ্বীপে অপেক্ষা করতে পারি, কিন্তু শর্ত একটাই, এখানে কোনো পশুকে হত্যা করা যাবে না। সবাই রাজি হয় আর ওই দ্বীপে নামে। আর নামার সাথে সাথে সমুদ্রে অনেক বাতাস বইতে শুরু করে বিপরীত দিকে। এই বাতাসে উত্তর দিকে যাওয়া সম্ভব না। সবাই মিলে তারা ওই দ্বীপে আশ্রয় নেয়। 1 দিন 2 দিন 3 দিন এভাবে প্রায় 15 দিন পার হয়ে যায়। আর এদিকে সৈন্যদের ধৈর্য ভেঙে যাচ্ছে, তারা খাবার কিছু খুঁজে পাচ্ছে না। একসাথে সবাই লুকিয়ে একটা পশুকে হত্যা করে আর পুড়িয়ে খায় ওডিসিয়াসের সহযোদ্ধারা। ওডিসিয়াস সেখানে উপস্থিত হয় আর বলে আমার কাছ থেকে লুকিয়ে খাচ্ছ, এতে লাভ নেই। সূর্যদেব ঠিকই দেখেছেন। ওই রাতেই বাতাস থেমে যায়, সমুদ্র শান্ত হয়ে পড়ে।
ওডিসিয়াসরা আবার নৌকায় উঠে যাত্রা শুরু করে। কিছু দূর যেতে ভয়ানক তুফানের মধ্যে পড়ে তারা, ঠিক যেমনটা ভবিষ্যৎবাণী হয়েছিল। নৌকা ভেঙে তছনছ হয়ে যায়, তুফানে সেই যোদ্ধারা মারা যায় আর শুধু ওডিসিয়াস বেঁচে থাকে। সে ভাসতে ভাসতে একটা দ্বীপের কিনারায় এসে পৌঁছায় অজ্ঞান অবস্থায়। আর সেখানে ওডিসিয়াসকে বাঁচিয়েছিল ক্যালিপসো নামের এক দেবী। তিনি ওডিসিয়াসের সেবা যত্ন করে সুস্থ করে তোলে তাকে। ওষুধের কারণে ওডিসিয়াসের স্মৃতি হারিয়ে গিয়েছিল। আস্তে আস্তে ক্যালিপসো ওডিসিয়াসের প্রেমে পড়ে যায়। সে ওডিসিয়াসকে এই দ্বীপেই রেখে দেওয়ার কথা ভাবে আর আজীবনের অমরত্ব দেওয়ার কথাও বলে। কিন্তু সব কিছু ভুলে যাওয়া ওডিসিয়াস বারবার তার যুদ্ধ, তার সহযোদ্ধা, তার স্ত্রী, তার ছেলের কথা স্মরণ করতে থাকে অজান্তে। মন সবসময় কিছু একটা খুঁজত। নিজের অজান্তেই ওডিসিয়াস সমুদ্র কিনারায় ভাঙা নৌকার কাঠগুলো একত্র করছিল। ক্যালিপসো বুঝে যায় সে যতই চাক কখনোই ওডিসিয়াসকে নিজের করে পাবে না। একদিন ক্যালিপসো বলে, ওডিসিয়াস, যখন তুমি এখানে আসলে তুমি অচেতন ছিলে। অনেকদিন তোমার সেবা করে তোমাকে সুস্থ করেছি, এর মাঝে তোমাকে ভালোবেসেও ফেলেছি, কিন্তু আমার করতে পারিনি। যেদিন তোমাকে আমি পেয়েছিলাম সেদিন তুমি হাতে একটা লোহার ক্লিপ ধরে রেখেছিলে। অনেক দিন পর্যন্ত সেটা তোমার হাতেই ছিল। অচেতন অবস্থায় তুমি দেবী ইথিনা ছাড়াও আরও একজনের নাম নিয়েছিলে বারবার। যখনই ক্যালিপসো সেই ক্লিপটা ওডিসিয়াসকে দেখায় তখনই ওডিসিয়াসের সব কথা মনে পড়ে যায়। তার এক স্ত্রী আছে, এক ছেলে আছে নাম টেলেমেকাস। আর এই ক্লিপ, এই পিনটা তার স্ত্রী পেনেলোপে যুদ্ধযাত্রার আগের রাতে তাকে দিয়েছিল আর বলেছিল, এটা তুমি সবসময় পড়ে থেকো, যেন তোমার পরিচয় আমি পাই, অন্য কারো মুখে যেন তোমার খোঁজ আমি পাই। তুমি ফিরে এসো ওডিসিয়াস। এটাই ছিল তার শেষ কথা। ওডিসিয়াস বলেছিল অনেক বড় হবে এই অপেক্ষাটা। ওডিসিয়াস এটাও বলেছিল যদি বেশি দেরি হয়ে যায় তাহলে বিয়ে করে নিও, ইথাকার রাজত্ব তোমাকেই সামলাতে হবে। এই সব ঘটনা ওডিসিয়াসের মনে পড়ে যায়। সে জিজ্ঞাসা করে, আমি এখানে কতদিন থেকে আছি? ক্যালিপসো বলে 7 বছর। ওডিসিয়াস বলে, আমার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, হয়তো এখনও সবাই আমার জন্য অপেক্ষা করছে। ক্যালিপসো বলে, ঠিক আছে, আমি তোমাকে আর আটকাবো না। এরপর ওডিসিয়াস সেই ভাঙা কাঠগুলো জোগাড় করে সেগুলো জোড়া দিয়ে একটা ভেলা বানিয়ে সেটার উপর শুয়ে পড়ে আর সমুদ্রে নিজেকে সমর্পণ করে দেয়। আর একটাই কথা ভাবে, সে বাড়ি ফিরছে। এবার চলে আসি স্পার্টায়। স্পার্টায় এসে মেনেলাসের কাছ থেকে ওডিসিয়াসের বীর গাথা শোনে টেলেমেকাস, কিন্তু কেউ বলতে পারে না যুদ্ধের পর তার সাথে কি হয়েছিল। মেনেলাস টেলেমেকাসকে বোঝায়, তুমি ফিরে গিয়ে তোমার মাকে রাজি করাও, এরপর তাকে একজনকে বিয়ে করতে বলো। এতে বিবাহ অপেক্ষায় থাকা বাকি প্রার্থীরা সেখান থেকে চলে যাবে আর সুযোগ বুঝে তুমি নতুন রাজাকে মেরে রাজ্য নিজের করে নিতে পারবে। আমি তোমার সাথে থাকবো। এদিকে অ্যান্টোনিয়াস জানতে পারে টেলেমেকাস স্পার্টায় গিয়েছে। এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। স্পার্টা থেকে ফেরার পথে অ্যাস্টারিস নামের একটা দ্বীপে নামতে হয়। অ্যান্টোনিয়াস তার সৈন্যদের ওই দ্বীপে পাঠিয়ে দেয় টেলেমেকাসকে হত্যা করার জন্য। এদিকে দেবী এথিনার আশীর্বাদে ওডিসিয়াস তার দেশ, তার রাজ্য ফেরত আসে। দেবী এথিনা তাকে বলেছিল নিজ রাজ্যে সে যেন ভিখারির বেশে যায়। ওডিসিয়াস ভিখারির বেশ ধারণ করে প্রথমে যায় সেই ঘরে যেখানে এমাওয়াস থাকতো। এমাওয়াস আহত, তাকে অ্যান্টোনিয়াসের ছেলেরা মেরেছে। ওডিসিয়াস গিয়ে বলে সে এক যোদ্ধা যিনি ওডিসিয়াসের সাথে যুদ্ধ করেছে। এমাওয়াস বলে, তুমি যদি সত্যিই ওডিসিয়াসের সহযোদ্ধা হয়ে থাকো তাহলে টেলেমেকাসকে বাঁচাও। অ্যাস্টারস দ্বীপে অ্যান্টোনিয়াসের ছেলেরা টেলেমেকাসকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। এটা শুনে ওডিসিয়াস দেরি না করে অ্যাস্টারসের উদ্দেশ্যে রওনা হয়। টেলেমেকাস অ্যাস্টারসে পৌঁছে একটা মন্দিরের মধ্যে যায়। সেখানেই অপেক্ষা করছিল ওডিসিয়াস। টেলেমেকাসকে দেখে সে বলে, মালিক, আমি এক যোদ্ধা, ওডিসিয়াসের সাথে যুদ্ধ করেছি। এই কথা শুনেই টেলেমেকাস বৃদ্ধকে কাছে ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যান্টোনিয়াসের ছেলেরা আক্রমণ করে দেয়। কয়েকজন ছদ্মবেশী সৈন্য টেলেমেকাসকে মারার জন্য আক্রমণ করে। ওডিসিয়াস ওখানে থাকা সবাইকে মেরে টেলেমেকাসকে লুকিয়ে ইথাকা নিয়ে আসে। টেলেমেকাস অবাক হয়ে যায় যে এই বৃদ্ধ লোক, যেখানে একজন ভিখারি, সে তার জীবন বাঁচালো। টেলেমেকাস জিজ্ঞাসা করে, আপনি কে? আমার ব্যাপারে আপনি কিভাবে জানেন? তখন ওডিসিয়াস বলে, আমি তোমার পিতার সাথে যুদ্ধ করেছি। টেলেমেকাস শুধু জিজ্ঞাসা করে, ওডিসিয়াস কি বেঁচে আছে? ওডিসিয়াস বলে, হ্যাঁ, বেঁচে আছে তো। ওডিসিয়াস বলে, তুমি এখন রাজ্যে ফেরত যাও। সবার সামনে তোমার মাকে বলো না তুমি ওডিসিয়াস সম্পর্কে কিছু জানতে পেরেছো। তুমি তোমার প্ল্যানগুলো তোমার মাকে বলো আর রাজি করাও বিয়ের জন্য। টেলেমেকাস রাজ্যে ফেরত আসে। অ্যান্টোনিয়াস তো অবাক। এরপর সবাইকে রাজদরবার খালি করতে বলে টেলেমেকাস। সে তার মাকে বলে, মা, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। বিয়ের পর একজনের সাথে আমাদের বোঝাপড়া করতে হবে, বাকিরা চলে যাবে। আমি তাকে মেরে রাজ্য দখল করে নিব। আর এমনটাই রাজা মেনেলাসেরও সম্মতি আছে। পেনেলোপে কিছু বলে না। পরের দিন ওডিসিয়াস এমাওয়াসকে নিয়ে রাজদরবারে আসে। রাজদরবারের গেটের সামনেই আর্গাস শুয়েছিল। অনেক দিন থেকেই সে এখানেই আছে। তার প্রাণ এখনো যায়নি। সে অপেক্ষায় ছিল তার মালিকের জন্য। যখন ওডিসিয়াস আর্গাসকে দেখে তখন তার কাছে যায় আর সবার প্রথম আর্গাস তার মালিককে চিনতে পেরে খুশিতে তার শেষ শক্তিটুকু দিয়ে তার লেজ নাড়িয়ে তাকে অভিনন্দন জানায়। ওডিসিয়াসও তার প্রিয় কুকুরকে আদর করে দেয় আর মালিকের স্পর্শ পেয়ে আর্গাস চোখ বন্ধ করে।
পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আর এই ঘটনাটা দাঁড়িয়ে দেখে টেলেমেকাস। সে বুঝে যায় এই লোকটা আর কেউ না, তার পিতা ওডিসিয়াস। ওডিসিয়াস বলে আর্গাসকে পাহাড়ের চূড়ায় মাটি দিতে হবে। টেলেমেকাস বলে যেখানে আপনি ওকে পেয়েছিলেন পিতাজি। ওডিসিয়াস মাথা নাড়ায়। এরপর সবাই ভেতরে চলে যায়। ওডিসিয়াস নিজের চোখে দেখে কয়েকশো লোক দরবার হলে বসে আছে। সবাই এই রাজ্যের রাজত্ব নিতে চায়, পেনেলোপেকে বিবাহ করতে চায়। ওডিসিয়াস অ্যান্টোনিয়াসের কাছে যায় আর বলে, আপনাকে দেওয়ার জন্য আমার কিছু আছে। আমি ওডিসিয়াসের এক সহযোদ্ধা। সে আমাকে এই নামের টুকরাটা তোমাকে দিতে বলেছিল। মূলত এই নামের ট্যাগটা ছিল অ্যান্টোনিয়াসের এক বন্ধুর, যে ট্রয় যুদ্ধে মারা গিয়েছে। অ্যান্টোনিয়াস ওডিসিয়াসকে আঘাত করে আর টেলেমেকাস বলে, সবাই শান্ত হও, আজকের দাওয়াত এখানেই শেষ হচ্ছে, সবাই এখান থেকে যেতে পারো। সবাই চলে যাওয়ার পর রানী সেই বৃদ্ধকে ডেকে জিজ্ঞাসা করে, আপনি কে আর কেন এখানে এলেন? তখন বৃদ্ধ বলে, আমি ওডিসিয়াসের সাথে যুদ্ধ করেছি। রানী বলে, আপনি ফিরে এলেন, সে ফিরে এলো না? সে কি মারা গেছে? ওডিসিয়াস বলে, না, সে এখনো জীবিত। যখনই আপনার প্রয়োজন হবে সে ফেরত আসবে। রানী বলে, আচ্ছা বলুন তো ওডিসিয়াস কি ধরনের পোশাক পরিধান করত? তখন ওডিসিয়াস বলে, সে যে ধরনের পোশাকই পরুক না কেন, সবসময় সে একটা ক্লিপ পরিধান করত, যেটা দেখতে একদম আলাদা। ওইটা সে সবসময় পরিধান করতো আর সূর্যের আলোয় সেটা চকচক করত, আর সবার চোখে পড়তো সেই ক্লিপটা। রানী বুঝে যায় লোকটা সত্যি বলছে, আর এটা সেই ক্লিপ যেটা যাওয়ার আগের দিন রাতে পেনেলোপে ওডিসিয়াসকে দিয়েছিল। এবার রানী দরজা খুলে ঘোষণা দেয়, কাল সে নির্বাচন করবে কার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। তার জন্য একটা প্রতিযোগিতায় জয়লাভ করতে হবে। যে প্রতিযোগিতায় জয়লাভ করবে তাকেই পেনেলোপে স্বামী হিসেবে গ্রহণ করবে। আর শর্ত হচ্ছে রাজদরবারে কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না। টেলেমেকাস বলে, আপনি কি করতে চাইছেন বলুন তো? রাজদরবার থেকে সব অস্ত্র সরিয়ে ফেলো, আর লক্ষ্য রেখেও কেউ যেন অস্ত্র নিয়ে না ঢুকতে পারে। বাকিটা আমি দেখে নেব। যে কথা সে কাজ, সব অস্ত্র সরিয়ে ফেলা হয়। পরদিন সবাই অস্ত্র বাহিরে রেখে রাজদরবারে প্রবেশ করে। আর রানী একটা ধনুক হাতে নিয়ে সামনে আসেন আর বলেন, এটা মহান ওডিসিয়াসের ধনুক। এই ধনুকে যে তার বা রশি পরাতে পারবে আর 14টা কুড়ালের মধ্য দিয়ে ওই কাঠে নিশানা ভেদ করতে পারবে, তাকেই বিজয়ী বলে ঘোষিত করা হবে, আর তাকেই আমি বিবাহ করব। এবার একে একে সবাই আসে, ধনুকে তার বা রশি লাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কেউ এই কাজ করতে পারছিল না। কয়েকজন করার পর তারা বলতে থাকে, এটা হয়তো ছলনা। কিন্তু অ্যান্টোনিয়াস বলে, তুমি পারো না বলে এটা ভেবো না যে আর কেউ পারবে না। আমি নিজে ওডিসিয়াসকে দেখেছি এই ধনুকে রশি পরাতে। এরপর আরও কয়েকজন চেষ্টা করে। সবার শেষে অ্যান্টোনিয়াস বলে, মহারানী, আমরা সবাই জানি রাজা ওডিসিয়াস ছিল বীর, সে বেঁচে নেই। আমাদের মধ্যে থেকেই কাউকে বেছে নিন। এভাবে ওডিসিয়াসের মতো কাউকে খুঁজে আপনার লাভ নেই। তখন সেই বৃদ্ধ বলে, তোমাদের চেষ্টা হয়ে গেলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। টেলেমেকাস বলে, ঠিক আছে, আপনি সামনে আসুন। টেলেমেকাস তুলে দেয় ধনুক বৃদ্ধর হাতে। সবাই উপহাসই করছিল, হাসাহাসি করছিল, আর বৃদ্ধ এক হাতে ধনুক উঠিয়ে নিয়ে রশি টেনে ধনুকের সাথে বেঁধে ফেলে, আর তীর উঠিয়ে 14টা কুড়ালের মধ্যে দিয়ে কাঠের মধ্যে লক্ষ্যভেদ করে। এতক্ষণে আর কারো বুঝতে বাকি নেই কে এই লোকটা। পেনেলোপের চোখে জল। সে দরবার হলের ভেতরে ঢুকে গেটটা লাগিয়ে দেয়, আর ওডিসিয়াস দ্বিতীয় তীরটা মারে একজনের গলায়, তৃতীয়টা অন্য আরেকজনের গলায়। অ্যান্টোনিয়াস সবাইকে হামলা করার আদেশ দেয় আর বলে, ওকে মেরে ফেলো, না হলে ও সবাইকে মেরে ফেলবে। কয়েকশো লোকের সাথে ওডিসিয়াস লড়াই করতে থাকে। একে একে সে সবাইকে মারছে, কারো গলায়, কারো পেটে, কারো মাথায়। একটা সময় সবাই ওডিসিয়াসকে ঘিরে ধরে। টেলেমেকাস এগিয়ে আসতে চাইলে ওডিসিয়াস বলে, না, এটা আমার যুদ্ধ, আমার লড়াই। এরপর সে আবার উঠে দাঁড়ায় আর সবাইকে কুড়াল দিয়ে মারতে শুরু করে। একজন উপরে গিয়ে অস্ত্রের ভান্ডার থেকে অস্ত্র নিচে ফেলতে শুরু করে। টেলেমেকাস গিয়ে তাকে থামানোর চেষ্টা করে। একটা সময় টেলেমেকাস ওই ছেলেকে মেরে ফেলে। এদিকে নিচে সবাই ওডিসিয়াসকে ঘিরে ধরেছে। তখনই টেলেমেকাস উপর থেকে একটা তরোয়াল ফেলে দেয়, আর ওডিসিয়াস সেটা নিয়ে বাকি থাকা কয়েকজনকে মারতে শুরু করে। কয়েকজনকে মারার পর সে সোজা ঝাঁপিয়ে পড়ে অ্যান্টোনিয়াসের ওপর। ততক্ষণে ওখানে থাকা বাকি সবাই হাঁটু গেড়ে মাটিতে বসে মাথা নিচু করে রাজার কর্তৃত্ব স্বীকার করে নিয়েছে। ওডিসিয়াস অ্যান্টোনিয়াসকে বলে, এই মৃত্যু তোর বিশ্বাসঘাতকতা আর আমার ছেলের উপর হামলা করার উপহার হিসাবে তোকে দিচ্ছি। ওডিসিয়াস মেরে ফেলে অ্যান্টোনিয়াসকে। সবাই মাটিতে মাথায় নিচু করে বসে রাজাকে স্বাগত জানায়, তার কর্তৃত্ব স্বীকার করে নেয়। আর ওডিসিয়াস আহত বিধ্বস্ত অবস্থায় এগিয়ে যায় দরবার হলের গেটের দিকে। নিজ হাতে গেটটা খোলে আর পেনেলোপের কোলে লুটিয়ে পড়ে। প্রায় 20 বছর পর পেনেলোপে ওডিসিয়াসকে দেখছে। ওডিসিয়াস বলে, আমি কথা রেখেছি। টেলেমেকাস নিজ চোখে দেখে তার পিতাকে, যার বীর গাথা সে এতদিন শুনেছে। এক ব্যক্তি সবার সাথে লড়াই করে জয় ছিনিয়ে আনলো, রাজ্য নিজের করে নিল এক মুহূর্তের মধ্যে। আর এটাই ওডিসিয়াস। আর এখানে ওডিসিয়াসের মৃত্যু হয় না, সে আহত হয়েছিল। সে টেলেমেকাসকে রাজ্য দিয়ে পেনেলোপের সাথে সমুদ্র পথে বেরিয়ে পড়ে নির্বাসনে, যেমনটা তারা দুজনে স্বপ্ন দেখেছিল।
তারা সমুদ্রপথে যাত্রা শুরু করে। এভাবেই শেষ হয় মহান ওডিসিয়াসের বাড়ি ফিরে আসার গল্প। জানাবেন কেমন লেগেছে। অনেক সংক্ষেপে বলার চেষ্টা করেছি, জানি না আপনাদের ভালো লেগেছে কিনা, তবে বাস্তবে এই জার্নিটা অনেক বড় আর অনুপ্রেরণাদায়ক। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।